দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ। এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে। যেমন এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে খাটের তোষকগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে আরেকটি কক্ষ। দর্শক, আমাদের এখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। তার ইউনিফর্মটি আমরা এখানে দেখছি। তার রুমটি তছনছ করা হয়েছে, এবং রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য। এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমি জিজ্ঞাসাবাদের একটি অডিও আপনাকে শোনাতে চাই। এটি অত্যন্ত এক্সক্লুসিভ একটি ডকুমেন্ট। এটি হচ্ছে ডিএডি হাবিব বিডিআরের ভেতরে যে বিশৃঙ্খলা বা বিদ্রোহের নামে যেই হত্যাকাণ্ড বা এই সব পরিকল্পনার সঙ্গে যুক্ত। এই জন্য আমার ওই লাগছে, আমার কাছে যারা এই কেসের হোতা তাদের আমার কাছে রেকর্ড আছে। কি রেকর্ড? মোবাইল রেকর্ড আমার বাসা আছে, আমার স্ত্রীর কাছে একটা আছে, আর একটা আমার একজন লেখা আছে কয় তারিখ যেন করা আছে। আমি রেকর্ডে দেখে রাখছি এই সাহেবের কথোপকথনে কারা কারা জড়িত হইবে। বেশ কিছু লোক আছে, যেমন যা প্রথমে গেছিল আগে এমপি সেলিমের কাছে, এমপি শেখ সেলিম আগে। হ্যাঁ, আওয়ামী লীগের ওখানে ডিএডি জলিল গেছিল, আমিও গেছিলাম ওদের। আচ্ছা, আমিও গেছিলাম, আরো ওই এসে ওনার বাসায়, বাসা হলো গুলশানে। উদ্দেশ্য হচ্ছে ওই যে দাবি দেওয়া গুলো আছে এটা ই করার জন্য আর কি, এই রাজনৈতিক ভাবে সমাধান করার জন্য। না বিশেষ এই ঘটনা তো তারা করেছে, এই মারামারিটা তারাই করছে। সেলিম বললো, সেলিম অনেক দিল, সেলিম বলছিল যে এখন অত নির্যাতন হয়েছে, আর্মিরা নির্যাতন করছে আর কি, বুঝছেন নাকি? আর্মিরা নির্যাতন করছে, সেই নির্যাতনের ভিত্তিতে আমার একটা ইয়ে আছে, এটা আমাদের চিন্তার বিষয় আছে। এটা তো আমরা করবো, কি করবো এটা দেখতেছি, দেখতেছি না। তারপরে আবার ওরা আবার তার সাথে যোগাযোগ করছে, একটু অন্য কথা ছিল আছে, অনেক স্বীকারোক্তি আছে ওদের। আমার কাছে আছে, বাসায় আছে, বাসায় আমি রাখছি আর কি।
আর এটা দুই দিনে করতে, আরেকদিন হচ্ছে ডিএডি জলির সঙ্গে, ডিএডি জলিল গেছিল, সেই ডিএডি জলির সঙ্গে রেকর্ড হয়, সেটা ডেট তারিখে লেখা আছে আর কি, কয় তারিখে রেকর্ড করছিলাম ওইটা আমি ওইটাই লিখে, কিন্তু ওটা ওই রেকর্ডটা ওই আমার মোবাইলে আছে আর কি। হ্যাঁ, মোবাইলটা কিন্তু মোবাইলটা হারাই গেছে, মোবাইলটা হারাই গেছে মানে ওই ওই দিন আর ওই তারপরে কাছে গেছিল। হ্যাঁ, তা অবশ্য হ্যাঁ আমাদের তো খুব আছে ব্যাপারে এসব দিয়ে তাদের পিন্দন দিচ্ছে না, জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। হ্যাঁ, এখন এদেরকে এই যে গুলো ধরে দিতে হবে, এই যারা যারা এটা আছে অনেক জায়গায় ইয়ে আছে, যেমন মাইন, তারপরে আমার অনেক বেশ কয়েকটা আছে, আমি যেমন একটা মাসুদ আছে, সেখানে মাসুদ, তারপর আরো অনেকগুলো নাম জানি না আমি দেখি, নতুন সৈনিক এগুলো ম্যাক্সিমাম নতুন পেপার তা বলতে হয় না, ওটা আমরা জানাই। আমরা বলছি যে নিয়ম কর্তৃক ভাবে দরবারে আরো দুটো তুলে ধরো, আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে, ওই তোমাদের মিশন রেশন ওই এইসব কথাবার্তা আমি মোবাইল থেকে আমার ক্যাসেট উঠে আমি রেকর্ড করে রাখছি, ক্যাসেট উঠে রেকর্ড করেছি, মোবাইল থেকে আমার ক্যাসেট উঠে রেকর্ড করেছি। না তখন বাসায় বসে করেছি আমি। হ্যাঁ, দেখা আমার ওয়াইফ আছে, আমার থেকে বাচ্চা একটা আছে, পাওয়া যাবে ওই আমি তাদেরকে সাজেশন দিচ্ছি, সাজেশন দিচ্ছি না, সাজেশন দিচ্ছি যে না সেটা আমি নিজে গেছি না, আমার সাথে কি করো, আমার সামনে একটু কথা হয়েছে। হ্যাঁ, কথা হচ্ছে বলছে যে তাদের শেষ কথা মোটামুটি ডাক বসে এটা তাকে মনে করে বার করতে হবে কোন সেটা আমার এই খেয়াল নেই। না আমি গাড়িতে আমি একাই গেছি। আপনাকে তদন্ত কমিটি, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেই তদন্ত কমিটিতেও আপনার মূলত তারা যেটি বলেছেন যে এই ঘটনার সঙ্গে হচ্ছে এই যে তাপস, শেখ সেলিম, তারপরে নানক, এদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং তদন্ত কমিটি অত্যন্ত হতাশার সঙ্গে জানিয়েছে যে তারা এই তদন্ত করতে যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। আমাদের যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বাহিনী আছে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের এই তদন্ত কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করেনি এবং এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি দেখেন জনাব শহীদ ইসলাম, এই গোলাগুলির মধ্যে যেভাবে নানক, আজম, ওয়ারেসাত হোসেন বেলাল তারা যেভাবে সাদা পতাকা একটা নিয়ে নাটকের মতো করে সামনে চলে গেল, ভিতরে চলে গেল, কথা বলল, এবং আমাকে তদন্ত সংশ্লিষ্ট একজন জানিয়েছেন যে তারা ভিতরের যে ফোন কলের যে লিস্টটি তারা উদ্ধার করেছেন, সেই লিস্টে ফেব্রুয়ারির 23 তারিখ থেকে সম্ভবত 27 তারিখ পর্যন্ত নানকের সঙ্গে ডিএডি তৌহিদ সহ বিভিন্ন পর্যায়ে প্রায় 200 বার কথা হয়েছে বিভিন্ন সময়ে, এটি তারা পেয়েছেন। কিন্তু পুরো অপারেশনটা ওরা টেলিফোনের মাধ্যমে গাইড করছে। জি, তো এই যে কিন্তু তারপরও ধরেন নানক এবং আজমকে বিশ্লেষণ মানে তাদের ব্যাপারে তেমন কোনো অনুসন্ধান হয়নি। তো আমি একটি রেকর্ড শোনাতে চাই যে নানক এবং আজমকে অনেকে মনে করেন যে তারা খুবই কি বলবো মহান কাজ করেছেন, বিডিআর যে ঘটনাটি তারা জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে গেছেন,
সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু বেসিক্যালি এই দুইজনই কিন্তু ভয়াবহ রকমের কি বলবো কিলার। এবং আমি এখানে একটি রেকর্ড শোনাতে চাই দর্শকদের। এই রেকর্ডটি হচ্ছে শেখ সেলিমের একটি স্বীকারোক্তিমূলক রেকর্ড, এবং এর একটি ভাষা অংশ ইউটিউবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে অন্য একটি গ্রুপের কাছে শেখ সেলিম যেই কনফেস করেছেন তার একটি অংশ আমি শহীদ ভাই আপনাকে শোনাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের শোনাতে চাই। স্টোরিটা আপনার দুই রকম আছে। আপনার কাছে আমরা যেটা জানতে চাই, যেটা আপনি জানেন এবং যেটা যেটা আমি জানি, যেটা আপনার সাথে মিল আছে। আমি জানি, আমি কিছু ছেলে পেলে ওখানে কারা এরা যুবলীগের কিছু স্যার, আমি নানক আজম। What was the shop used there? The whole thing was burned. কিভাবে এটা করা হয়েছিল এটা আমি জানি না কিভাবে করছে। আমি you may not know the mechanism part of it. না আমি জানি না ও কিভাবে করছে, আমরা জানি না, মানে কাদের দিয়ে করাইছে, কিভাবে করাইছে। এই প্ল্যান দিয়ে সিটিং ইন দি যুবলীগ অফিস, এটা হতে পারে। ওখানে বসেই প্ল্যানটা হচ্ছে, এইটুকু শুনছি। আপনি কি শুনেছেন সেটা আমাকে না, আমি শুনছি না নানক আজম ওখানে মিটিং করছে এবং বলছে যে কোনো জায়গায় গোলমাল সৃষ্টি করতে হবে। তারপরে ওই যে সেই গোলমাল সিস্টেমে যে বাস পোড়ানো হবে, এইগুলো মানে গোলমাল ছিল, তারপরে কারে তাইকে পাঠাই দিচ্ছে, তারপরে এই ইনসিডেন্টটা ওইটা হয়ে গেল। সেই পরিপ্রেক্ষিতে আপনার ওখানে পাপিয়া কে ছিল আমি জানি না, তবে এই দুজন যে ছিল এটা কনফার্ম। মানে কিছু একটা করবে না স্যার, এই বাসটা বার্ন, কারণ এটা কিন্তু না ওরা কোনো জিনিস নাই, ওরা কিছু করবে, কি করবে সেটা তো আর আমি আপনার অনানি বসে জানবো না, কিন্তু ওরা এখানে একটা ঘটনা ঘটাবে। এইটা আপনার ইনসিডেন্ট ইউ কেম টু নো দিস ওয়ান ক্লিয়ারলি আমাকে হয়তো দুইজন কি ক্লিয়ারলি বলেন যে বাচ্চাগুলো লাগাতে হবে, বাচ্চাগুলো লাগাতে হবে, তারপর কিরে লাগাবে সেটা কিরে লাগাবে এটা আমাকে কেউ বলে নাই। আর কাকে ইউজ করছে তারা এটা করার জন্য, আর কাকে তারা দুজন ডিসিশন হিসেবে ওখানে ওই যুবলীগের কারে ইউজ করছে সেটা ওখানে ওই যে একটা ছেলে তো ধরাও পড়ছিল বোধ হয়। স্যার আপনি তো অ্যাটলিস্ট এই ডিসিশনের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, ডিসকাশন করেছেন, অবশ্যই। তো তখন এসব গান করার কথা আসেনি স্যার, এসব কথা গান করার এসব কথা উঠেনি তখন আপনার গান কথা তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই বলছে, পুলিশই তো বলছিল যে গান বন্ধ হলো। স্যার আপনি এখানে কেন ভাবে কথা বলছেন বুঝছেন স্যার, এখন হঠাৎ করে একটা থামতে পারি স্যার, দামটা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ করতেছি, কিন্তু স্যার পুলিশ বলছে আপনারা মিলে আলাপ করলে কথাবার্তা বলতে কথা বলতেছেন না কেন? আমি রাগ কয়টা বলতেছি স্যার, আপনি ভাবতে সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন আমার সেশন শুরু হচ্ছে। পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডেন্ট, এত বড় ঘটনা ঘটে গেল। ক্যাপ্টেন শহীদ, আপনি বুঝতে পারছেন যে কি একদম সরল স্বীকারোক্তি, যে ওই যে বিএনপির ক্ষমতায় আসার কদিন পরেই সম্ভবত 2004 সালে যে শেরাটন হোটেলের সামনে যে বাসে অগ্নিসংযোগ করে যে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়, সেই ঘটনায় নানক আজম সরাসরি যুক্ত। শেখ সেলিমের বক্তব্য তারা এখানে ছিল, সাথে তাদের সঙ্গী সমিতি সহ। সো নানক এবং আজম যে কিলার গ্রুপের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের বুক কাঁপে না, বাস ভর্তি মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়ে মারে ফেলতে তাদের কোনো মিনিমাম কোনো বিকার কাজ করে না, আমরা তো দেখছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যে 2013 সালেই এই মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো এই অবস্থা, মানে ভাই আমি যখন এই ইন্টারোগেশন বা সবকিছু মিলিয়ে যখন এই রিয়েল ফ্যাক্ট গুলো শুনছিলাম, বিশ্বাস করেন আমি গত কয়েকদিন খুবই মানে স্বাভাবিক অবস্থায় নাই, আমি খুবই মানে বেদনাদায়ক অবস্থায় আছি, খুবই বিক্ষিপ্ত অবস্থায় আমি দিনাতিপাত করছি।